দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। যে ঘটনাটি আজ আলোচনায় সেটি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটুকু আমরা জানি? শুধু খবর একটি হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছি আমি নয়নাদিত্য। আজ আমাদের সাথে পুরো সময় জুড়ে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত আনিস আলমগীর ভাই আপনাকে। একই সঙ্গে সাংবাদিক এবং কূটনীতিক আকবর হোসেন আছেন। আমি তাকে সাংবাদিক হিসেবেই সম্বোধন করতে চাই। আকবর ভাই, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ। আজকে আমাদের নির্বাচিত খবরের যে বিষয়টি নিয়ে আমরা শুরু করতে চাই সেটি হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। যে দিবসটি সারা বিশ্বের মতো আজকেও পালিত হয়েছে এবং এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, যে প্রতিবেদনটি আমরা একটু দেখে আসতে চাই। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির আয়োজনে এই আলোচনা, যেখানে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। দীর্ঘদিন ধরে কণ্ঠরোধ, নিয়ন্ত্রণমূলক আইন, রাজনৈতিক ও কর্পোরেটের প্রভাব, অপপ্রচার সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যমে সংস্কারের পরিবর্তে দখলদারি আর চাকরচ্যুতির প্রবণতা প্রবল হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাছাড়া বেতন কাঠামো আর চাকরির অনিশ্চয়তার কারণে অনেকে সাংবাদিকতায় নিরুৎসাহিত হচ্ছেন বলেও মন্তব্য করেন গণমাধ্যম কর্মীরা। সততার জায়গাটা ঠিক রাখতে পারি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি, কোনো রকম প্রভাবিত না হয়ে সংবাদ পরিবেশন করতে পারি, তাহলে আমাদের সেই ট্রাস্ট হয়তো আমরা আবার ফেরত পাবো। আমরা দেখেছি দুটি গণমাধ্যমকে পুড়িয়ে দেওয়া হয়েছে অফিস। সরকার কি দেখেনি? নিশ্চয়ই দেখেছে, কিন্তু সরকার বলবে এটা তো আমরা করিনি। সরকারের বক্তব্যগুলো এরকমই আমরা দেখি, আগেও দেখেছি, গত আমলেও দেখেছি। আমরা আশা করব যে বর্তমান সরকারের আমলে আমরা এটা দেখব না। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ঢাকার বাইরের সাংবাদিকরা সহজেই হামলার শিকার হন। কিন্তু সম্পাদকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেননি। সেখানে মালিকের একটা নিয়ন্ত্রণ, একটা প্রভাব পুরোপুরি জারি রয়েছে, জারি ছিল। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করেনি। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান, আটককৃত সাংবাদিকদের মুক্ত করতে সরকার কাজ করছে, তবে সাংবাদিকদের আত্মসমালোচনারও আহ্বান জানান তিনি। 320-25 কোটি টাকা বাজেট হচ্ছে বিটিভি, সে আর্ন করে 15-16 কোটি টাকা। সো পুরোটা একটা সাবসিডাইজড প্রতিষ্ঠান। আদৌ কি দিচ্ছে, এটা আমার নিউজ দিচ্ছে কিনা সেটা জরুরি না আমার কাছে, কিন্তু ও আদৌ কি দিচ্ছে আসলে এটা তো দেখতে হবে। ইটস পাবলিক মানি। পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে সত্যিকার অর্থে মিডিয়া ফ্রিডম, মিডিয়া ক্যান ওয়ার্ক ইন ফ্রিডম। সেই জায়গাটা না থাকলে যত সেলফ রেগুলেশনের কথা বলি সেটা কিন্তু অ্যাবিউজ হওয়ার চান্স আছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে যেসব সাংবাদিক বিনা বিচারে কারাগারে আছেন তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম এবং আপনারা নিশ্চয়ই দুইজন জানেন যে আমাদের রিপোর্টার্স উইথাউট বর্ডার্সের যে তালিকা, তারা যে বৈশ্বিক তালিকাটি করে সেখানে 3 ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। এখন বাংলাদেশের অবস্থান 152-তে। আনিস ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মুক্ত গণমাধ্যম দিবসটি এলেই গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার সুরক্ষা নিয়ে নানা ধরনের কথা হয়। বাংলাদেশের গণমাধ্যম কি আসলেই মুক্ত? গণমাধ্যম সে অর্থে তো বাংলাদেশ কেন, কিন্তু ওয়ার্ল্ডে সব জায়গাতে তো এক ধরনের নিয়ন্ত্রণ আছে এবং অখুশি জায়গা থাকে। ইভেন যে রিপোর্টের কথা আপনি বললেন, আরএসএফের যেখানে বাংলাদেশের ধাপ নেমে গেল 3 ধাপ, সেটাতে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কমেছে। আমি আরেকটা জিনিস দেখে একটু বিস্মিত হয়েছে, আমি জানি না রিপোর্টটা কি বাংলাদেশকে বলছে গত 25 বছরে এই ধরনের এত নিচে নামে নাই, এই কথাটা বলা হচ্ছে। এটা ইউএস এর জন্য বলা হয়েছে মনে হয়। ইউএস এর জন্য, বাংলাদেশের জন্য 7 ধাপ পিছিয়েছে বলে। হ্যাঁ, এটা অনেকে মিসলিডিং হচ্ছে, অনেকে বাংলাদেশের কথা বলছে। আমি মনে করি যে বাংলাদেশে এটা সত্য না। বাংলাদেশে 2023 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন এটা ছিল 163,
তখন কিন্তু আরও কম ছিল, এবং 2022 সালে এটা ছিল 162। তো তার থেকে গত বছর এটা, মানে গত বছর না, শেখ হাসিনার আমলে এটা আবার উন্নত হয়েছিল, এটা 149-এ এসেছিল, সেখান থেকে আবার এখন আবার 153-তে নামলো। এটা ইউনূসের আমলে যে পুরোটা হলো। এবং এই অধপতনের জন্য ইউনূস সরকারের আমলে যে সাংবাদিক নির্যাতন যেভাবে হয়েছিল, যতগুলো ইনস্ট্যান্স এখানে আছে, বা মিডিয়ার যে পরিস্থিতি বিরাজ করেছিল, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। শেখ হাসিনার আমলে ছিল এক ধরনের সাইবার মামলার একটা ভয় ছিল, আর এখানে ছিল যে আরেকটা ভীতিকর পরিস্থিতি, যে চাকরি চলে যাবে এবং মিডিয়া হাউস দখল করা, তারপরে সরকারের তরফ থেকে বিভিন্ন হাউসকে প্রেশার তৈরি করা। যেমন আজকেই একটা বড় ঘটনা আমি দেখতে পাচ্ছিলাম, যে অনেকে বিশ্বাস করে না যে এগুলা যা কিছু ঘটেছে, আমার সঙ্গে যেটা ঘটেছে এটা তো আপনি জানেন। হ্যাঁ, সে প্রসঙ্গেও যাব আমরা। হ্যাঁ, তো আমি তো নিজেই এটা সাক্ষী, এর থেকে তো বড় সাক্ষী তো আর দরকার নাই। ডক্টর ইউনূস বলেছেন যে আপনারা স্বাধীনভাবে কথা বলেন, নির্ভয়ে কথা বলেন, আর নির্ভয়ে কথা বলতে গেলে উনি জেলে নিয়ে গেছেন, এবং অকারণে নিয়ে গেছেন, এবং কি কারণে ধরে নিয়ে গেছেন তারও কোনো ইয়ে নাই। একদিন পরে মামলা দিয়েছেন, একটা সন্ত্রাস বিরোধী মামলা, যেটা কোনো ভিত্তি নেই, এবং সেটার সন্ত্রাস বিরোধী মামলা কি সন্ত্রাস, বিভিন্ন টকশোর ভাইরাল কিছু লিঙ্ক দিয়েছেন। এটা কোনো, যারা মামলা দিয়েছে তারাও বলতেছে এটা একটা ফালতু মামলা, আমাদেরকে বলছে, আমাদের প্রশাসন থেকে বলেছে, তাই ধরে নিয়েছে। আমি যে প্রসঙ্গটা আজকে তুলতে লাগছিলাম, মহিউদ্দিন বলে আরেকজন সাংবাদিক আছেন, যে ঢাকা পোস্টের সম্পাদক, উনি অভিযোগ করলেন যে শফিকুল আলম, যাকে ডাস্টবিন শফিক হিসাবে এখন বেশি লোকে চেনে, যে এই ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি ছিলেন, ওকে কিভাবে দেশ থেকে বের করে দিয়েছে, এবং 2টা হত্যা মামলা দিয়ে, এবং সেই কাহিনীটা সে আজকে তুলে ধরেছে, যে শফিক তার সাথে কি কি আচরণ করেছিল। তারপরে আপনি যদি আরো ধরে ধরে হয়তো ওই আলোচনাতে যেতে চাই, তার আগে একটু আমি আকবর ভাইয়ের কাছ থেকেও জেনে নিতে চাই, একই প্রশ্ন আসলে আপনাকেও করতে চাই। এই যে আলোচনাগুলো আসে, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা, এই বিষয়গুলো শুধুমাত্র যখন আমরা এই দিবস কেন্দ্রিকই আলোচনা থাকবে, নাকি এর কোনো পরিবর্তন আসবে? আপনার কি মনে হয়? খুব কঠিন ব্যাপার, কারণ হচ্ছে যে পরিবর্তন আসবে কিনা সেরকম লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। কারণ আমাদের এখানে প্রবলেমটা হয়ে গেছে যে যখনই ক্ষমতার কোনো পালাবদল হয়, মানে যে কয়েকটা সেক্টর খুব পারসিকিউটেড হয়, তার মধ্যে মিডিয়া অন্যতম। কারণ আপনি জানেন যে মিডিয়ার সঙ্গে একটা ক্ষমতার একটা খুবই ইন্টেন্স একটা সম্পর্ক আছে। সো যখনই ক্ষমতার এই পরিবর্তনটা হচ্ছে, আমরা এর আগেও দেখেছি 2007-8 সালেও একই অবস্থা হয়েছে, এবার 23-24 সালে একই হলো, হয়তো সামনের দিনগুলোতেও একই রকমভাবে আপনি দেখবেন। এখন আপনি যে সূচকের কথা বললেন, মানে ওভারঅল যেটা হয় যে এই সূচকগুলো একটা পারসেপশন তৈরি করে আপনার সম্পর্কে, যে আপনি আপনার দেশের মিডিয়া কতটা স্বাধীনভাবে ফাংশন করতে পারছে। ধরেন এই সূচকের মধ্যে বেশ কিছু ব্যাপার আছে, ওরা যখন এগুলো তৈরি করে তখন দেখবে যে আপনার দেশে কতজন সাংবাদিককে আপনি জেলে নিচ্ছেন, হুমকি ধামকি কতজনকে দিচ্ছেন, তারা কতটা ইনসিকিউরড, এইসব মানদণ্ডকে নিয়েই তো এটা তৈরি করা হয়। আর আনিস ভাই যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড ওয়াইডই অবস্থা খারাপ, কিন্তু আসলে প্রত্যেকটা দেশের সিচুয়েশনটা কিন্তু একরকম না। কোথাও যুদ্ধ পরিস্থিতি সেই জন্য খারাপ। আমেরিকার অবস্থা তো আপনারা দেখছেন যে সেখানে ডিফেন্স সেক্রেটারি রীতিমতো সরাসরি হুমকি দিচ্ছেন সাংবাদিকদেরকে হোয়াইট হাউসে। একটু থামিয়ে একটু আমাদের সঙ্গে যুক্ত করে নিতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের নির্বাচিত খবরের সঙ্গে যারা জড়িত এবং একই সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন, তারা পর্যায়ক্রমে আমাদের সঙ্গে অনলাইনে কিংবা আমাদের স্টুডিওর বিভিন্ন পর্যায়ে যুক্ত হবেন। আমরা একটু যুক্ত করে নিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা শিক্ষক রাহাত মিনহাজ ভাইকে। মিনহাজ ভাই, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ আপনাকে। যে আপনার আলোচনার সঙ্গে থাকবেন, আমরা কথা বলছিলাম আকবরের ভাইয়ের সঙ্গে। আকবর ভাই, আপনি বলছিলেন। এরপরে যেটা হয় যে আসলে মিডিয়ার সঙ্গে সরকারের সম্পর্কটা কিন্তু একটা দ্বান্দ্বিক সম্পর্ক। মিডিয়ার সঙ্গে সরকারের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ হবে না, কারণ আপনি অ্যাজ এ জার্নালিস্ট আপনার কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা। তো অ্যাকাউন্টেবিলিটি আপনি কার কাছে চাইবেন? অ্যাকাউন্টেবিলিটি তো আপনি আনিস ভাইয়ের কাছে চাইতে পারবেন না, কারণ উনি সরকারে না, উনি তো পলিসি নির্ধারণ করে না। আর অ্যাকাউন্টেবিলিটি আপনি চাইবেন যখন যে সরকার থাকে তার কাছেই আপনি চাইবেন। সো যখন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করতে যাবেন, সেটা নিয়ে আপনি পুশ করবেন, তখনই আপনার সঙ্গে একটা এই দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হবে, এবং এটা খুবই ন্যাচারাল। এবং আপনি দেখবেন যে যদি সরকারের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক খুব মধুর হয়, তাহলে সেখানে আর সাংবাদিকতা নাই। সত্যি কথা, সেখানে ওইটা যা হয় ওটা হচ্ছে অন্য কিছু, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি।
এখন এই অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার আমি দেখছিলাম যে ওই দিন একজন সম্পাদক বলছিলেন যে, খুব নাম করা একটা ইংরেজি দৈনিকের সম্পাদক, যে আমরা লেখার স্বাধীনতা চাই, আমরা যাতে বলতে পারি আমরা সেই স্বাধীনতা চাই। স্বাধীনতা সাংবাদিকের এমন জিনিস, সেটা আপনাকে কেউ হাতে এনে বলবে না যে ভাই আপনি স্বাধীন, এই নেন লিখেন। পৃথিবীর সব দেশের সরকারই চাইবে যে মিডিয়া যেন তার পক্ষে কথা বলে, এটা চাইবেই। এবং এই চাওয়াতে আমি খুব বেশি চাওয়া আর ধরেন আপনি যখন বাস্তবতা প্রয়োগ করছেন তখন যখন আপনাকে মামলা, হামলা, হুমকি কিংবা নানা ধরনের আইনি জটিলতার মধ্যে ফেলা হবে, সেই জায়গাটা কি আসলে ওই পয়েন্টে আমি আসছিলাম যে সরকারের চাওয়াতে আমি দোষের কিছু দেখি না, কারণ তাদের প্রেস টিম আছে, মিডিয়া টিম আছে, 10 রকমের মেকানিজম আছে। ওরা চাইবে যে ভাই তুমি আমার ন্যারেটিভটাকে পুশ করো, আমি এইটা বলছি আমি কত ভালো কাজ করছি ইত্যাদি। কিন্তু আপনি সেটা চাইতে গিয়ে যদি আপনি কোনো সাংবাদিককে পারসিকিউট করেন, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো আমাদের এখানেও এটা হচ্ছে, অন্যান্য জায়গায়ও হয়েছে। আর আমি আর একটা জিনিস বলি যে সাংবাদিকের অ্যাকাউন্ট মানে যে ফ্রিডমটা, এটা আপনাকেও যে এনশিওর করতে হবে। এখন আমাদের এখানে হয়ে গেছে যে দেখেন যে আপনি যদি ক্ষমতাবানদের সঙ্গে বা যখন যে সরকার ক্ষমতা থাকে আপনি তাদের সঙ্গে সেলফি তোলেন, আপনি তাদের সঙ্গে বিদেশ ভ্রমণে যেতে আগ্রহী হন, আপনি তাদের কাছ থেকে মানে ফ্ল্যাট কিংবা প্লট নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হন, হ্যাঁ, তো এইটা তাহলে আপনি কি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করবেন, বা যারা এগুলো করে তারা কি অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করবে? আমি দেখলাম যে অনেক সাংবাদিক আমাদের এখানে মানে আই এম সরি টু সে যে একজন মন্ত্রীকে বা একজন পলিটিশিয়ানকে বলে কি ভাই, অনিয়ারও বলছে ভাই। কোনো মানে যারা আমি যখন সাংবাদিকতা করব, কেউ আমার ভাইও না, কেউ আমার বন্ধুও না, কেউ আমার শত্রুও না, আমি একটা হবে। কিন্তু আমি বলছি কি দেখেন, আমরা সম্পর্কের জায়গাগুলোকে আমরা এমনভাবে পুশ করছি যে আমরা নিজেরাই নিজেদের নিরপেক্ষতা আমরা হারিয়ে ফেলছি। আমি বলি না যে ভাই হয়তো আমাদের এখানে কালচারের জন্য আসে, হ্যাঁ, কিন্তু কোন দৃষ্টিভঙ্গিতে বলছে সেটা হচ্ছে বিষয়। এবং আপনি অনেয়ারে পর্যন্ত ভাই বলছেন, হ্যাঁ সেটা। এখন আমার কাছে যেটা বিষয় হচ্ছে যে আপনি সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে। পৃথিবীতে কোনো মানুষ কিন্তু নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল না, অনেকেই। আনিস ভাইয়ের একটা পলিটিক্যাল মতাদর্শ আছে, আমারও আছে, আপনারও আছে, কিন্তু দেখতে হবে যে আমার পলিটিক্যাল মতাদর্শ যাই হোক না কেন আমি ফেয়ার কিনা। আমি কাউকে বলবো না যে এই ব্যক্তি নিরপেক্ষ, এটা আমার সাংবাদিকতা অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয়। আমি নিরপেক্ষ শব্দটাই ব্যবহার করতে রাজি না, আমি ব্যবহার করতে চাই যে আপনি ফেয়ার কিনা, আপনি অবজেক্টিভ কিনা। হ্যাঁ হ্যাঁ, কারণ নিরপেক্ষ এটা একটা খুবই অ্যাবস্ট্রাক্ট কথা যে উনি নিরপেক্ষ কোনো মানুষ হয় না। আমি একটু ফেয়ারনেস হয় যেটা হয়। আমি একটু রাহাত মিনাজকেও যুক্ত করে নিতে চাই, কেননা আমি যতদূর জানি আপনি একটি গবেষণাও সঙ্গেও জড়িত আছেন এই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাংবাদিকতার অবস্থা নিয়ে। আপনার গবেষণার পর্যালোচনা কি বলছে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট একটা বিষয় শেয়ার করি আপনার সাথে, সেটা হচ্ছে আমার কাছে ছোট একটা ফাইলের ছবিও আছে আর কি। এটা হচ্ছে আমি আসলে যে গবেষণায় যুক্ত সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ইউনেস্কোর আইপিডিসি প্রজেক্টের আন্ডারে, এটা হচ্ছে আপনার মিডিয়া ভায়াবিলিটি প্রজেক্ট আর কি। হ্যাঁ, এই প্রজেক্টে আমি গত 1.5 বছর ধরে কাজ করেছি এবং বাংলাদেশের গণমাধ্যমে যে টিকে থাকার সামর্থ্য বা ম্যাস মিডিয়া যে ডেভেলপমেন্টের যে নানা ধরনের প্যারামিটার, সেগুলো আসলে আমি একটু খুবই কাছ থেকে এবং গবেষণালব্ধ পদ্ধতি অনুসরণ করে আমি একটু পর্যবেক্ষণ করছিলাম। তো এই পর্যবেক্ষণের প্রেক্ষাপটে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি মুক্ত গণমাধ্যম দিবসের এখানে, সেখানে আমার দু একটা কথা একটু বলার ইচ্ছা আছে। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমি শুধু শুরুতেই বলতে পারি, দেখেন আমরা সবাই মিডিয়া ডেভেলপমেন্টের কথা বলি, মিডিয়ার সাস্টেনেবিলিটির কথা বলি এবং টেকসই মিডিয়ার কথা বলি। এই টেকসই মিডিয়াকে নিশ্চিত করার জন্য কিন্তু আমরা সবসময় রাজনীতিকে সামনে নিয়ে আসি, কিন্তু গণমাধ্যমকে টেকসই হতে হলে কিন্তু শুধুমাত্র রাজনীতি নয়, আরও কিছু বিষয় আপনার আমার বিবেচনায় নেওয়া প্রয়োজন। ওকে, অবশ্যই 1 নম্বরে পলিটিক্স, তারপরে আসে ইকোনমি, তারপরে আসে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, তারপরে আসে হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এবং হচ্ছে আপনার ম্যান পাওয়ার, তাদের শিফটিং ঠিকভাবে হচ্ছে কিনা, আপনার মার্কেটের কি পরিস্থিতি। হ্যাঁ, এগুলো নানা বিষয়, নানা ইন্ডিকেটর, মূলত ইউনেস্কো এবং DW একাডেমিয়া তারা সবকিছু বিবেচনা করে আসলে মিডিয়ার ভায়াবিলিটির নানা বিষয় আপনার নির্ধারণ করে। এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কিন্তু সব জায়গাতেই আপনার
ভীষণভাবে পিছিয়ে আছি। দেখেন, আমরা ধরেন বাংলাদেশের মিডিয়া কেন স্বাধীনভাবে কাজ করতে পারে না, আকবর হোসেন ভাই খুবই চমৎকার করে বললেন যে আমাদের আসলে নানা ক্ষেত্রে আমাদের পেশাদারিত্বের অনেক ঘাটতি আছে। এটা অবশ্যই ঠিক, এবং এটা যেভাবে আপনার সম্বোধন করা থেকে শুরু করে সেলফি তোলা থেকে শুরু করে নানা কিছু করা হয়, এটা আসলে কোনো পেশাদারিত্বের মানদণ্ড বা কাঠামোর মধ্যে পড়ে না। আসলে তারপরে যদি আপনি চিন্তা করেন যে কোন বিষয়টা রাজনীতির বাইরে বা সম্পর্কের বাইরে কোন বিষয়টা সবচেয়ে জরুরি, সেটা চলে আসা হচ্ছে আপনার ইকোনমি, আপনার সাস্টেনেবিলিটি, আপনার প্রতি মাসের বেতন, আপনার ভাতা, আপনার ডেভেলপমেন্ট, সেই বিষয়গুলো। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের যে মিডিয়া মার্কেট, এই মিডিয়া মার্কেটে একটা মিডিয়া যথাযথভাবে টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন সেই সামর্থ্য বর্তমানে আছে কিনা, বাজারে আপনি কতগুলো মিডিয়া এখন রান করছে সেটার জন্য আপনার বিজ্ঞাপন আছে কিনা, টাকা আছে কিনা, হ্যাঁ। তো এই বিষয়গুলো যখন আপনার সামনে আসে তখন দেখা যায় যে আসলে নানা জায়গায় আমরা ব্যর্থ হয়ে আমরা সবশেষে আশ্রয় নিয়ে হচ্ছে রাজনীতির কাছে, যে আমরা মনে করি রাজনীতিই মনে হয় প্রধান। এবং এটা কি সুবিধা নেওয়ার জন্য, না এটি কি শুধু আর্থিক সুবিধা নেওয়ার জন্য, না এর সঙ্গে আরো অনেক কিছু জড়িত আছে? না, আমি বলবো যে বাংলাদেশে ধরেন রাজনৈতিকভাবে ধরেন আপনি কি মুক্ত গণমাধ্যমের কথা বলছেন না, আমি যদি বাংলাদেশের গণমাধ্যমকে 3টা ভাগে ভাগ করি, ধরে আমি 3টা ভাগে ভাগ করলাম, যে একটা অংশের গণমাধ্যম পরিপূর্ণভাবেই স্বাধীনভাবে কাজ করার জন্য আগ্রহী এবং স্বাধীনভাবে কাজ করার জন্য তারা আসলে জান লাগিয়ে দেয় আর কি, হ্যাঁ। কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের কিছু মিডিয়া আছে, একটা অংশের মিডিয়া আছে, তারা নিজেরাই স্বাধীনভাবে কাজ করতে চায় না, তারা সরকারের পক্ষে কাজ করতে চায়। আরেকটা অংশ আছে মিডিয়ার, যে তারা নিজে স্বাধীনভাবে কাজ করবে না এবং অন্য কেউ স্বাধীনভাবে কাজ করতে দেবে না। এই চর্চা বাংলাদেশে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই যখন বাস্তবতা, তখন হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তখন আপনার সাস্টেনেবল মিডিয়া, সেটা কিন্তু আসলে স্ট্যাবলিশ হওয়া অনেক কঠিন। এবং যখন আপনার নানা জায়গায় আমি খাচ্ছি, রাজনৈতিকভাবে আপনার নিগ্রহের শিকার হচ্ছি, মামলার শিকার হচ্ছি, তখন যাই আসলে আমরা সবকিছুকে নিয়ে সামনে এসে দাঁড় করে দিয়ে হচ্ছে রাজনীতি, যে আমার আপনার সামনে মনে হয় রাজনীতিটাই প্রধান। অবশ্যই রাজনীতি আপনার নিয়ামকের ভূমিকায়, কিন্তু শুধু রাজনীতি এখানে মূল দায়িত্ব নেই, এখানে আরো অনেক প্যারামিটারস আছে যেগুলো ধীরে ধীরে আসলে আমাদের উন্নতি করার প্রয়োজন আছে। থাকবেন আপনি আমাদের সঙ্গে, আমরা আবার আপনার কাছে ফিরব। যেহেতু মামলার প্রসঙ্গটা নিয়ে আসলেন, আমি একটু আনিস আলমগীর আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। আপনি গ্রেফতার হলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলেও খাটলেন। ওই সময় আমি তৎকালীন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা যিনি ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, তাকে আমি দুবার জিজ্ঞেস করেছি। একবার তিনি দায়িত্বে থাকা অবস্থায় সচিবালয়ে, আর একবার তার পরবর্তীতে তার যখন একটি সাক্ষাৎকার নিতে পারি চ্যানেল ওয়ানের পক্ষ থেকে, দুবারই আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে আসলে কেন গ্রেপ্তার করা হয়েছে, আসলে কোন গ্রাউন্ড ছিল। তো তার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি সাংবাদিক হিসেবে গ্রেপ্তার হননি, এর পেছনে অন্য কারণ আছে। অন্য কি কারণ আছে তার ব্যাখ্যা ছিল, আমরা যে সাদা চোখে যা দেখি সরকার তার অনেক ওপর থেকে বিষয়টিকে যে দেখে। আপনাকে কেন আসলে গ্রেপ্তার করা হয়েছিল? আমাকে গ্রেপ্তার করা হয়েছে একটা কারণ আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমার সাথে কিছু চ্যালেঞ্জে গিয়েছিল এই ডাস্টবিন শফিক, যাকে বারবার উচ্চারণ করতে হচ্ছে যার নাম, সে এবং আরও কয়েকজন তার সহযোগী, এরা চ্যালেঞ্জ দিচ্ছিল যে আমি একটা লেখা, শেখ হাসিনার যখন ইন্টারভিউ হচ্ছে, মানে সিরিজ অফ ইন্টারভিউ চলেছে, আপনি যদি খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু পিআর প্রতিষ্ঠান এখানে ইনভলভ ছিল। আমি বললাম যে যারই হোক ডিমান্ড আছে, কিন্তু এখন পিআর প্রতিষ্ঠানগুলো যখনই আপনাকে পার্সু করবে, আপনি তো মিডিয়া হিসেবে আপনি তো তার ইন্টারভিউ নিয়ে নেবেন না, আপনার কাছেও ডিমান্ড মনে হতে হবে। তো এই স্টাইলে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসবে জুলাই অগাস্টে, তার পিআর প্রতিষ্ঠানকে দিয়ে, আমি এই মুহূর্তে কমপ্লিট বলতে পারছি না, আমি ওই ডকুমেন্টগুলো থাকলে বা আপনি আমাকে জিজ্ঞেস করার থাকলে আমি বলতে পারতাম, সে কিভাবে ইন্ডিয়ান কতগুলো মিডিয়াকে, সেটা 8-10টাই মিডিয়াকে পার্সু করেছিল যে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং তারা এটা অনেকে করেছে, অনেকে করে নাই। এই তথ্য প্রমাণ সহ আমি এখানে এটা লিখেছিলাম। তাতে করে তাদের এটা গায়ে জ্বলেছে, এবং তারা নিজেরা বলতে চাচ্ছে ইউনূসকে ইন্টারন্যাশনাল মিডিয়া এমনি ইন্টারভিউ করেছিল। বাট আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, ইউনূস এখানে কোনো ক্যারেক্টার না, হঠাৎ করে তার কেন
মানে একটার পর একটা ইন্টারভিউ যাবে, এবং সেই ইন্টারভিউগুলো আবার কিরকম যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক নিয়েও আবার কতগুলো এই ধরনের ইন্টারভিউ করা কি আসলে অযৌক্তিক? অযৌক্তিক না, আমি বলছি যে এটা পিআর প্রতিষ্ঠান দিয়ে করেছে, কিন্তু তারা সেটা মানতে চায় না। তারা চাচ্ছে ইউনুস একটা অবতার, তার জন্য ইন্টারভিউর জন্য সব অস্থির ছিল, এটা একটা ইস্যুস। আর আমি সমালোচনা করছিলাম, আমি ইউনুস সরকারের 6 মাস কোনো প্রশংসা করেছি। 6 মাস আমি মনে করি যে একটা সরকারের জন্য 6 মাস খুব কম সময়, তাকে মানে নিন্দা করতে হবে এমন কোনো না। তার ভালো কাজগুলো আমি প্রশংসা করেছি। সেই কারণে ইভেন আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের যে সোশ্যাল মিডিয়ায় যারা থাকে, তারা আমাকে অনেক আজে বাজে কথা বলতো, লাল বাদর টাইটেল দিয়েছিল, অথচ আমি কিন্তু আমার প্রোফাইল লালও করি নাই, কালোও করি নাই, আমি আমার মতোই আছি। আমি যেটা সত্য সেটা বলেছি। যেটা যখন জুলাই আন্দোলন হচ্ছিল, জুলাই আন্দোলনে অ্যাট্রোসিটির বিরুদ্ধে বলেছি, যে ছেলেটা এই যে রংপুরে মারা গেল, তার ঘটনা নিয়ে আমি সরকারের নিন্দা করেছি, সরকারের পদত্যাগ পর্যন্ত বলেছি। কিন্তু এগুলো বিষয় না। আবার যখন আমি বলছি যে বিরোধী দল যেভাবে করছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে, এটা দিয়ে তারা তাদের দুর্বলতা প্রকাশ করছে যে শেখ হাসিনাকে ফেলার মতো তাদের আর কোনো যোগ্যতা নাই, এটাও আবার বলছে যে তাহলে আপনি ওর পক্ষে, মানে সাংবাদিক হিসাবে আপনাকে কোথাও না কোথাও লেভেল দিয়ে দেবে, আপনি নিরপেক্ষ কথা বলতে পারবেন না, আপনি আপনার মতো বলতে পারবেন না। তো সবগুলো মিলিয়ে আমি যখন 6 মাস পরে ডক্টর ইউনূসের সমালোচনা করছিলাম, সমালোচনাটার মূল বিষয়টা ছিল ডক্টর ইউনূসকে আমরা সবাই স্বাগত জানিয়েছি কেন, উনি আমাদের সোসাইটিটা, আমাদের রাষ্ট্রটা একটা রিভিল করবেন, একটু সামনে নিয়ে যাবেন এমনভাবে যে আমাদের যত একটা বিচারহীনতা ছিল, আমাদের যত ভোটহীনতা ছিল, এগুলো থেকে উত্তরণ করে উনি একটা নতুন একটা রাষ্ট্র গঠনে সহায়তা করবেন। এবং এর পেছনে এত ছেলে যে রক্ত দিয়েছে এবং এত তরুণ যে সামনে এসেছে এই পরিবর্তনে, তার একটা মূল্যায়ন হবে। কিন্তু দেখতে পেলাম সেটা হচ্ছে যে যতই দিন যাচ্ছে উনি এই ছেলেগুলোকে একটা আশকারা দিয়ে চাঁদাবাজ বানাচ্ছেন, তারপরে মব সৃষ্টি করছেন। উনি মুক্তিযুদ্ধ সমালোচনা করাটাই কি মূল কারণ ছিল? আমি শেষ করে দিচ্ছি। মুক্তিযুদ্ধকে নিয়ে উনি হেয় করছিলেন। এই ইভেন মুক্তিযুদ্ধকে হেয় না, শুধু ওটা রিসেট বাটন করে, মানে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে এটাতে 24কে উনি 71কে মুছে দিতে চাচ্ছেন 24কে দিয়ে। তখন যখন এই ইস্যুসগুলো সামনে তুলে ধরছি যে এটা ঠিক না, আমরা কিন্তু ডক্টর ইউনূসকে এই জন্য আনি না, মানে এই জন্য চাই নাই, আমরা এই জন্য সমর্থন করি না, এবং রাষ্ট্র এটা চায় না, রাষ্ট্র আরও টুকরা টুকরো হয়ে যাক এটা চায় না, রাষ্ট্র একটা ইনক্লুসিভ সোসাইটি চায়। সেখানে যারা অপরাধী তাদের সাজা হবে, যারা নিরপরাধী তারা জেলে যাবে না। তাদেরকে কেন গণহারে কেন জেলে যেতে হবে? গণহারে সাংবাদিক, গণহারে রাজনীতিবিদ সবাইকে জেলে দিয়ে দিচ্ছে, এবং এত সেই জেল এখনো পর্যন্ত রয়ে গেছে, প্রায় 19-20 মাস চলতেছে, অনেকে জেলে গিয়েছে এখনো মুক্তি পাচ্ছে না। আপনি এখন যারা আছেন সেটি নিয়েও যাব, তারা আপনি যেটা বললেন ওইটার কারণেই যে ওনার সমালোচনা করছিলাম, সেই জন্য উনি মনে করেন যে তার সমালোচক থাকতে পারবে না। আমি তো একটা উদাহরণ দিলাম মহিউদ্দিনের, আরেকটা উদাহরণ দিচ্ছে এই 71 টেলিভিশনের সাংবাদিক, সে ওই দিন রিপোর্ট করছে গুলিস্তানে, তাকে মিরপুরে হত্যাকাণ্ডে দিয়ে দিয়েছে শারমিন। এরকম বহু সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়েছে, এবং এই শুধু সাংবাদিক আমরা হয়তো 2-4 জন জানি, সাধারণ মানুষের মধ্যে ভুয়া মামলা দিয়েছে। আমি জেলে থেকে দেখেছি যে সাধারণ ছেলে, এরা রাজনৈতিক পর্যায়ে এদেরকে কাউন্ট করার মতো না। ফিরবো আপনার কাছে, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, চলছে নির্বাচিত খবর, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, স্বাগত আপনাদের নির্বাচিত খবরে। আলোচনায় ছিলাম আকবর হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, যেটি আনিস আলমগীর বলছিলেন যে ওই সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে এক ধরনের ভীতিকর পরিস্থিতির কথা উনি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছিলেন। এখন কি আসলে তার পরিবর্তন দেখেন? এই মুহূর্তে এসে কি নতুন সরকার সেই পরিবর্তনের জায়গাটি কি তৈরি করছে? এই নতুন সরকার তো আসলো মাত্র 2 মাস না, 2.5 মাস। ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট মানে তাদের সম্পর্কে। এবং আমি এই সরকারকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ইস্যুতে অন্তত 6 থেকে 7 মাস এটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। এখন আপনি যেটা বললেন যে সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে কিনা,
এখন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম এবং রাহাত মিনহাজ যেটা কিছুটা টাচ করেছেন, যে দেখেন আমাদের এখানে পরিস্থিতিটা হয় কি, যে প্রভু এবং মনিব পরিবর্তন হয়, কিন্তু আমাদের যে দাসত্বের মনোভাব এটা পরিবর্তন হয় না। এটা সব সেক্টরে, এটা মিডিয়াতেও, এটা আদালত পাড়াতেও, এটা ব্যবসায়িক অঙ্গনেও, সব জায়গায়। মানে আপনি দেখেন যে গত 30 বছরে আমাদের ক্ষণে ক্ষণে রাজনৈতিক প্রভু পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা যারা বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করি আমাদের ভিতরে যে একটা দাসত্বের মনোভাব রয়ে গেছে ওইটা আমরা কখনো পরিবর্তন করি না। আমাদের যে প্রভু হয় আমরা তার সঙ্গে মিশে যাই। আমাদের মিডিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে মিডিয়া হাউস দখল হয়েছে না? হ্যাঁ, কারা করেছে? তো তাদের পলিটিক্যাল আইডেন্টিটি আছে তো, তাই না? তো এখন তো এই সরকার এসছে, এই সরকার এসে তো বলছে না যে না যেটা হয়েছে এটা ঠিক হয় নাই, আমরা এটা নতুন করে দেখতে চাই, আমরা এটা রিভিউ করতে চাই। হচ্ছে না। ইন্টারিমের সময় একটা কিছু হয়েছে, এখন এই সরকারও মনে করছে ওকে ওই সময় তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, নেওয়া হয়নি, যখন হয়েছে। হ্যাঁ, আর তারাও মনে করছে যে এখন এই সরকারও হয়তো ভাবছে যে ঠিক আছে যা কিছু হয়েছে এগুলো হয়তো আমাদের ফেভারে গেছে, সো লেটস কিপ কোয়াইট, এগুলো নিয়ে আরও তো চিন্তা ভাবনা কোনো কিছু নাই। আর সাংবাদিকদের ক্ষেত্রে যেটা হয়, আমি সবসময় বলবো যে মিডিয়ার ফ্রিডম এনশিওর করার জন্য প্রথম চালিকা শক্তি হচ্ছে আমাদের সাংবাদিকরা, আমাদের মিডিয়া হাউসগুলো। আপনি কতটা আপনার ফ্রিডম এক্সারসাইজ করতে পারবেন এটা আপনাকে করতে হবে। আপনাকে কেউ এনে দিবে না যে আপনি স্বাধীনভাবে আপনি কাজ করেন, এই নেন, এই আপনার স্বাধীনতার মানদণ্ড। কিন্তু আমরা যেটা করছি যে আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে এখন সেরকম কিছু দেখছেন কিনা, এখন আমার কাছে যেটা মনে হয় এখনকার সরকারগুলো তারা যদি খুব স্মার্ট হয়, তারা আমাদের এই যে ট্র্যাডিশনাল মিডিয়ার দিকে তারা খুব বেশি মনোযোগ দিবে না। কারণ তারাও জানে যে ট্র্যাডিশনাল মিডিয়া চাইলেও তাদের একটা থ্রেশহোল্ড ক্রস করতে পারবে না। আপনি চাইলেও সরকারকে খুব বেশি ক্রিটিসাইজ করতে পারবেন না, আপনার একটা জায়গায় এসে থামতে হবে। এবং আমাদের এখানে তো আমরা যারা সাংবাদিকতা করে এসছি, আমরা 3 জনই তো সাংবাদিকতা করেছি, রাহাত এক সময় 4 জনই ছিল। বাংলাদেশে কিছু আনটাচেবল এরিয়া আছে, এই জায়গাগুলোকে আপনি স্পর্শ করতে পারবেন না, ওগুলো বাদ দিয়ে আপনি বাকি সব কিছু বলতে পারবেন। এবং আপনারা জানেন যে সে আনটাচেবল এরিয়াগুলো কোনগুলো, ওইটা প্রধানমন্ত্রী কিছু আছে, আমি সেগুলো হয়তো ঠিক আছে আমি ওপেনলি আর এখানে নাই বলি, আমরা সবাই জানি। এখন আপনার স্বাধীনতার থ্রেশহোল্ডটা হচ্ছে ওই পর্যন্ত। এখন আমরা সেটা কতটা মানে ফিল করি সেটা হচ্ছে আমাদের ব্যাপার। আমি অনেক জায়গায় দেখেছি যে ধরেন একজন হেড অফ নিউজ, তাকে র্যাব থেকে একটা ফোন করে বলল যে আপনার নিউজটা তো ভালো হচ্ছে না, সে সরিয়ে দিচ্ছে। সে কিন্তু প্রশ্নও করছে না যে আপনি যেটা বলছেন কিসের মানদণ্ডের ভিত্তিতে বলছেন, আমাকে বলেন, আমাকে এভিডেন্স দেন, আমি দেখি এটা কি হয়। কিন্তু কোনো বিনা বাক্য ব্যয়ে এটা তারা অনেক সময় বিজ্ঞাপন দাতাদের চাপও থাকে, বিজ্ঞাপন দাতাদের চাপ থাকে। একজন জুনিয়র অফিসার ফোন করে বলে হ্যাঁ আপনি আমাদের অফিসে আসেন, হুড় করে আমাদের সাংবাদিকরা সেখানে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? এটার বড় রিজন হচ্ছে কারণ আমাদের অনেকেরই প্রফেশনাল ইন্টিগ্রিটি নেই। আমি যদি প্রফেশনালি অনেস্ট হই, আমি যদি শুধু সাংবাদিকই হই এবং আমি যদি মনে করি যে আমি আমার পেশাগত কাজ করছি, তাহলে আমার মধ্যে সেই স্ট্রেংথ থাকবে। আর যদি আমি মনে করি যে না ভাই আমার মধ্যে অনেক বিচ্যুতি আছে, তাহলে আমাকে যেভাবে ব্যবহার করতে চায় আমি সেটা হব। আমাদের অধিকাংশ ক্ষেত্রে এটাই হচ্ছে। আপনাকে একটু থামাই, একই প্রশ্ন আমি রাহাত মিনহাজকে করতে চাই। নির্বাচনের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় আসলো, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের যে পদক্ষেপ কি কোনো চোখে পড়েছে এখন পর্যন্ত? আমি আপনাকে খুব ছোট্ট করে বলি, আমি আমার গবেষণার স্বার্থেই এই গণমাধ্যম সংস্কারের প্রতিবেদনটা আমার কাছে আছে। এটা আমি বলতে পারেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি এবং 80-র দশকে আপনার যে গণমাধ্যম সংস্কার আপনার রিপোর্ট হয়েছিল সেটাও আমি পড়েছি এবং 96 সালে আপনার যেটা আপনার হয়েছিল বেতার এবং টেলিভিশনের যে সাহিত্য শাসনের যে হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক, যদিও সেটাও বাস্তবায়ন হয়নি, সেটাও একটু আমার পড়ে দেখার সুযোগ হয়েছিল। এই সব কিছু বিবেচনা করে আমার বিবেচনায় জনাব কামাল আহমেদের কমিশনের এই প্রতিবেদনটা বা এই প্রতিবেদনের নানা দিক আমার কাছে মনে হয়েছিল অপেক্ষাকৃত একটা ভালো গাইডলাইন, যার মাধ্যমে আমাদের গণমাধ্যমের
কিছুটা হলো আপনার কাঠামোগত পরিবর্তন সম্ভব, যেটার মাধ্যমে আপনি আপনার গণমাধ্যমের ডেভেলপমেন্ট, উন্নয়ন এবং স্থায়িত্বকরণ, সাস্টেনেবিলিটি আপনি নিশ্চিত করতে পারেন। কিন্তু দেখেন সেগুলো ডক্টর ইউনূস সাহেবের আপনার অন্তর্বর্তী সরকার তো পাত্তাই দেয়নি, হ্যাঁ, এবং বর্তমান সরকারের সময় তো এটা আলোচনাতেই নেই, হ্যাঁ, কোথাও কোনো আলোচনায় নেই। তো ফলে সরকার যা চায়, আমি আপনাকে খুব সহজ করে বলি, দুনিয়ার কোনো সরকার মুক্ত গণমাধ্যম চায় না। দুনিয়ার সব সরকার চায় হচ্ছে অনুগত গণমাধ্যম। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে অধিকতর দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, এবং এই ক্ষমতায় থাকার জন্য তার দরকার, তাকে অনুগত আপনার সংবাদ মাধ্যম দরকার। এই আনুগত্য সে কিভাবে অর্জন করে? হয় সে অর্জন করে হচ্ছে আপনার কোনো কিছু প্রণোদনা দিয়ে, যাকে আমরা ক্যারট বলি, অথবা সে করে স্টিকের মাধ্যমে, মানে হচ্ছে শক্তি প্রয়োগ করে। এর মাঝখানেই সাংবাদিকদের কাজ করতে হয়, যেটা আপনার জনাব আকবর ভাই খুব ভালো করে বলেছেন যে ভাই আপনার জন্য কোনো কিছু কেউ রেডি করে রাখেনি, আপনার কাজই হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করা। আমি আপনাকে খুব ছোট্ট গণমাধ্যম করে আনুগত্যটাই আসলে মেনে নেয় কেন বাংলাদেশ, আমি আপনার প্রশ্নটা ভালো বুঝতে পারি, যদি একটু আরেকবার বলতেন। গণমাধ্যম আনুগত্যটা মেনে নেয় কেন, কিংবা আনুগত্যে যেতে চায় কেন? ওই যে আপনাকে আমি বললাম যে বাংলাদেশে, আমি যদি বাংলাদেশের গণমাধ্যমকে 3টা ভাগে ভাগ করি, বাংলাদেশ সব গণমাধ্যম আনুগত্য মানে না ভাই, আনুগত্য করতে চায় না। কিন্তু কিছু গণমাধ্যম আনুগত্য করে, এবং অন্য কেউ যাতে সঠিক সাংবাদিকতা না করে, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা না করে, তার বিরুদ্ধে আপনার বাধা তৈরি করে। আমাকে 1 মিনিট সময় দেবেন, ছোট্ট একটা ঘটনা বলি। দেখেন শেখ হাসিনার যে আপনার প্রায় 16 বছরের আপনার যে হচ্ছে কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে ঘৃণ্য, গা ঘিনে বা সবচেয়ে মানুষের কাছে আপনার একটা বাজে বিষয় ছিল হচ্ছে আপনার তার প্রেস কনফারেন্স। এবং এই প্রেস কনফারেন্সে আমারই সাংবাদিক ভাইরা, আমারই বড় ভাই, আমারই পরিচিত জন, আমাদেরই কলিগরা কি আচরণ করেছেন, কি ধরনের আপনার বিহেভ করেছেন, সেটা তো প্রকাশ্যে লাইভে আমরা দেখেছি। আপনি কি বলতে পারবেন যে এই দায়িত্ববান সাংবাদিকরা তারা চাইতেন যে কেউ হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম? সেই অবস্থার কি এখন পরিবর্তন হয়েছে? কতটুকু পরিবর্তন হচ্ছে জানি না, কিন্তু শুধু আপনাকে আমি একটা উদাহরণ বলি আর কি। হ্যাঁ, আমি একটু সংবাদপত্র পড়ি বা দেখি। হ্যাঁ, আমি হঠাৎ করেই বাংলাদেশের একটা প্রথম সারির সংবাদপত্র দেখলাম, একজন ভদ্রলোক একটা কলাম লিখলেন তার নিজের ছবি সহ। সেখানে তিনি লিখলেন হচ্ছে আপনার জাইমার বই পড়া, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানের বই পড়া নিয়ে তিনি কলাম লিখেছেন। সেখানে সেই লেখকের ছবি, এখানে কিন্তু জাইমা রহমানের ছবি নয়। এবং আমি এই লেখাটা একে অক্ষরে অক্ষরে পড়েছি। ধরেন 554 শব্দের এই লেখা পড়ার পর মনে হয়েছে যদি সেই সংবাদপত্র আপনি এইভাবে চিপ দিতেন তাহলে তেল বেরোতো। এবং এই তেল বেরোনোর করার ক্ষেত্রে এখানে 3টা পক্ষ ছিল, একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, একটা হচ্ছে সেই সংবাদপত্র, আর একটা হচ্ছে যিনি এটা লিখেছেন। আপনি বিশ্বাস করেন এই কলাম লিখে মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানের কোনো লাভ হয়নি, বরঞ্চ ক্ষতি হয়েছে। এই কলাম প্রকাশিত হওয়ার পরে আনিস আলমগীরের কাছে একই প্রশ্ন, যে প্রশ্নটির অবতার করলেন, এটি মন্তব্য কলাম কি লেখা আসলে এটার সঙ্গে এই যে অতীতের যে চর্চা এখন বর্তমানে কোনো চেঞ্জ হয়েছে কিনা? জি, দেখেন, আমি একটুখানি দ্বিমত করি যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলো নিয়ে এটা কাঠামোগত দুর্বলতা ছিল ওইখানে। এগুলো প্রেস কনফারেন্স ছিল না। যদি প্রেস কনফারেন্স বলেন সেখানে কিন্তু দলীয় লোক থাকবে না। সেই প্রেস কনফারেন্সে কিন্তু এক সারি দলীয় নেতাকর্মীরা থাকতো। যদি প্রেস কনফারেন্স বলেন সেখানে এডিটররা থাকবে না, সেখানে ওয়ার্কিং জার্নালিস্টদের শুধু থাকবে। কিন্তু এটা উনি একটা সম্মিলিতভাবে এমন একটা খিচুড়ি করেছেন এবং এটাকে সারা বাংলাদেশের সব কয়টা টেলিভিশন দিয়ে প্রচার করছেন। তো তাতে কি হয়েছে, আমি যেটা পর্যবেক্ষণ করেছি, আমি 2-4 বার মিডিয়া প্রধান, আমার আউটলেটের প্রধান হিসাবে আমি দাওয়াত পেয়ে যেভাবে গিয়েছি দেখেছি, এখানে যারা সংবাদপত্রের এডিটর এবং টেলিভিশনের হেড, এদের তেলাঞ্জলির জন্যই পুরোটা বৃথা যাইতো, পুরো অনুষ্ঠানটা। কারণ এখানে ওয়ার্কিং জার্নালিস্টরা কোনো সুযোগ পেত না। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাকে শেষ করতে একই সঙ্গে সাপ্লিমেন্ট করি। 5 আগস্ট এই জুলাই পরবর্তী সময়ে আমরা যেটি দেখলাম যে অনেকেই চাকরিচ্যুত হয়েছে আমাদের সংবাদকর্মীরা। তাদের এক ধরনের অভিযোগ ছিল যারা মাঠের সাংবাদিক, যে আমরা তো মাঠেই সাংবাদিকতা করেছি, আমাদের সিনিয়র কিছু মানুষের কারণে
পুরো প্রতিষ্ঠান এবং বলছি সাংবাদিকতাকে আমি। দায় বহন আমি এই করছে। জায়গায় আসতেছি। আপনারা সিনিয়র হিসাবে সেই জায়গাটার কতটুকু দায় নেবেন? আমি এই জায়গায় আসছি, এই যে এডিটরকে এবং দেখে এখন আমার এডিটরে তেল মারছে বা আমি তেল মারছি অ্যাজ এ নিউজ হেড, আমার রিপোর্টার কিভাবে সাহস পাবে সেখানে একটা কঠিন কোয়েশ্চেন করতে? সো এটা কাঠামোগতভাবে এটা দুর্বলতা ছিল। বর্তমান সরকার যেটা করছেন, এবং আরেকটা জিনিস আমি শেখ হাসিনার প্রশংসা করবো এখানে, শেখ হাসিনা কিন্তু কোনো কোয়েশ্চেনকে ভয় পেতেন না। উনি কিন্তু প্রস্তুতি নিয়ে আসতেন এবং উনি ওয়ান টু অল সবার কোয়েশ্চেনের উত্তর নাকি উনি দিতেন। জানতেন যে কারা কি ধরনের প্রশ্ন করবে? না, এটা জানতেন না উনি, কিন্তু উনার এই গুণ উনার ছিল যে কোশ্চেন মোকাবেলা করার, কারণ উনি ওয়ার্ক করে আসতেন। এখানে আমরা যদি সাংবাদিকরা তেল দিই উনি কি করবেন? এবং আরেকটা জিনিস হতো, ওই যে ওয়ার্কিং তার কমিটির যে লোকগুলো ছিল এগুলো একটা প্রেশার তৈরি করতো, কঠিন কোশ্চেন করলে ওরা ওখান থেকে প্রেশার দিত, ধু করতো, এটা বাইরের লোক দেখতো না। আমি কঠিন কোশ্চেন করে দেখেছি যে আমার সময় তারা ওইখান থেকে আওয়াজ দিচ্ছে। সো এটা পুরোটাই আমি বলবো যে এটা প্রেস কনফারেন্স ছিল না এটার যে। আর আপনি যেটা বললেন যে 5 তারিখের পরে আপনি যদি খেয়াল করেন, শেখ হাসিনার যে স্টাইলে প্রেস কনফারেন্স করেছে, ডক্টর ইউনূস তো একটা প্রেস কনফারেন্স করেনই নি। উনি 18 মাসে একটা প্রেস কনফারেন্স করেন নাই। গণতন্ত্রের প্রধান সত্য হচ্ছে যে মুখোমুখি হওয়া এবং আমাকে আমার প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ দেওয়া। উনি কিন্তু আমার ক্ষমতাকে যে কোশ্চেন করবো সে ক্ষমতাকে কোশ্চেন করার কোনো সুযোগই দেন নাই, উনি আসেনি নাই। উনি সাংবাদিকদের সাথে, আমি শেষ করে দিচ্ছি আপনাকে, সাংবাদিকদের সাথে উনি দেখাই করেন নাই। সো আপনি যদি ওই সুযোগ দেখতেন যে উনি প্রেস কনফারেন্স করছেন, তখন দেখতেন যে আপনি আরেকটা শ্রেণী কিভাবে তেলাঞ্জলি দিত এখানে। আপনি তো ওই দৃশ্যই দেখেন নাই, তাই আপনি শুধু শেখ হাসিনার কথা বলছেন। এখনো আপনি দেন তারেক জিয়ার যে প্রেস কনফারেন্স হবে প্রধানমন্ত্রীর, সেই জায়গায় একই কায়দায় তেলাঞ্জলি চলবে। কিন্তু আমি ওনাকে থ্যাঙ্কস দেবো যে উনি একটা ভালো কাজ করেছেন, উনি এডিটরদের সঙ্গে মালিকদের সাথে আলাদা বৈঠক করেছেন এবং এটা ঠিক আছে। ওনারা তেল মারবেন, ওনাদের অনেক স্বার্থ আছে, বাংলাদেশের সংবাদপত্রের মালিকদের অনেক স্বার্থে সাংবাদিকরা নিজেদের চরিত্র বদল করতে হচ্ছে। ওনারা তেল বদ্ধ করে দিক, সেটাতে কিছু আসে যায় না, কিন্তু সেটা জাতিকে জানিয়ে দেওয়ার দরকার নাই। এবং এই পদ্ধতিটা যাতে থাকে, উনি ওয়ার্কিং জার্নালিস্ট, আমি আশা করবো যে তারেক রহমান ওয়ার্কিং জার্নালিস্টদের মুখোমুখি হবে এবং সেখানে যাকে কঠিন কোশ্চেন করার সুযোগ থাকবে। আকবর হোসেন, একই সঙ্গে আপনি সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি দায়িত্ব পালন করেছেন, কিন্তু আপনি পুরোদস্তুর সাংবাদিকতার সঙ্গেই জড়িত ছিলেন সবসময়, আমি মনে করি এখনও তাই করবেন। কিন্তু আনিস ভাই যেটি বলছিলেন তার সাথে কি আসলে আপনি কতটুকু একমত যে ওই সময়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পিআর সংস্থা দিয়ে নিজের নামে ইন্টারভিউ কিংবা কলাম ছাপিয়েছে, পরবর্তীতে উনি সংবাদপত্রের সামনে এসে গ্রহণ করার আগে পরিবেশ তৈরি করেছে? জি, দেখুন, আমি তো এখানে আমি অন্তর্বর্তী সরকারের স্পোক্স পারসন হিসেবে আসি নাই, একেবারে প্রথম কথা। আমি প্রথমে বলেছি সাংবাদিক হিসেবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তখন একটা গভর্নমেন্টের রোলে ছিলাম এবং আমি যে ধরনের রোলে ছিলাম আমার ধারণা ওই ধরনের কর্মকর্তা সরকারি সিস্টেমে অন্তত 1 থেকে 2 হাজার আছে। এবং আমার কোনো পলিসি ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতাও আমার ছিল না, এবং ক্ষমতার যে সেন্টার সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি ছিলাম অনেক দূরে পেরিফেরিতে। যাই হোক, মূল বিষয় হচ্ছে যে আনিস ভাই যে আনুগত্যের কথাটা বললেন, এখন এটা ঠিক যে গণতন্ত্রে মিডিয়া তো একটা 4th স্টেট হিসেবে কাজ করে, ভালো কথা। এখন প্রফেসর ইউনূসের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি যদি মিডিয়া ইন্টারাকশনের ক্ষেত্রে দেখেন, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদের লোকাল সাংবাদিকদের একটা বড় অভিযোগ হচ্ছে যে উনি লোকাল মিডিয়াকে কখনো ওই যে সাংবাদিক যেটা এটা ফেস করেন নাই। আবার একই সঙ্গে আপনি দেখবেন যে উনি প্রায় 45টার বেশি মিডিয়াকে উনি ইন্টারভিউ দিয়েছেন ওনার 1.5 বছরে, হুইচ ইজ ভেরি আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে উনি বণিক বার্তার মতো পত্রিকাকে তিনি ইন্টারভিউ দিয়েছেন না? বাংলাদেশের কোনো সরকার প্রধান তো এটা দেন নাই। বাংলাদেশের কোনো সরকার প্রধান তো বাংলাদেশের কোনো মিডিয়াকে তারা ইন্টারভিউ দিতেন না, 2-1টা ইংলিশ বিদেশি মিডিয়াকে তারা দিতেন। এবং প্রফেসর ইউনূস বাংলাদেশেরও প্রায় 5-7টা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন। তো জি, প্লিজ। এটার একটা পজিটিভ দিক ছিল ওনাদের জন্য। তুমি যদি মনে করো লন্ডনে একটা পত্রিকাকে ইন্টারভিউ দিলে, ওই ইন্টারভিউটা তখন বাংলাদেশে যে 35টা 34টা 100 নিউজ পেপার আছে তারা একসাথে ছাপতো। তো ঠিক আছে, আমি একটা দিলে তো হয়ে যায়।
তো কিন্তু আমরা বিরতিতে যাব, এসে আমি বিষয়টা আরো একবার তুলবো। তবে বিরতিতে যাবার আগে একটু বলে রাখি, আজকে মুক্ত গণমাধ্যম দিবস, কিন্তু আজকেই আমাদের সহকর্মীরা হাইকোর্টে কোর্ট প্রাঙ্গণে ঢুকতে দেয়া হচ্ছে না বলে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে। দর্শক, ফিরছি নির্বাচিত খবরে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আরও একবার স্বাগত নির্বাচিত খবরে। আমি একটু আকবর হোসেনের কাছে জানতে চাই, আপনি আজকে একটি ঘোষণা দিয়েছেন যে ব্যক্তিগত পর্যায়ে সোশ্যাল মিডিয়াতে আপনি সংবাদ নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন। ভিউ পাওয়ার জন্য ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপতথ্য গুজব ছড়ানো হয়, মানুষ বিভ্রান্ত হয় এবং নানা ধরনের ক্যাওস এর মধ্যে আমরা দেখেছি নানা জায়গাতে, বিশেষ করে মব তৈরি করে নানা ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এটা থেকে বেরিয়ে আসার উপায় কি আসলে? দেখুন, আমি যেহেতু সাংবাদিকতা করব বলে আমি স্থির করেছি, মানে ফিরে আসবো এই পেশায়, সেই জন্য আমি সরকারি চাকরি মানে ছেড়ে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে ওটা আমার জায়গা না, আমার জায়গায় সাংবাদিকতা করা। এখন আমি কেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিলাম আমার সাংবাদিকতা করার জন্য, এটা একটা বড় কারণ হচ্ছে আপনি যে মিডিয়া চালাচ্ছেন, আমরা আজকে যে টক শোতে বসে কথা বলছি, এই টক শোর ক্লিপস এবং এই ভিডিওটা যদি ফেসবুকে না যায়, ইউটিউবে না যায়, লোকে কিন্তু এটা দেখবে না। এই মুহূর্তে কিন্তু টেলিভিশনে আমার ধারণা কয়জন দেখছে এটা আমার একটা সন্দেহ আছে। আপনি যেখানেই কাজ করেন, আপনি বিবিসিতে কাজ করেন, আপনি বাংলাদেশের টপ প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি যে কন্টেন্ট তৈরি করবেন তাদের জন্য, সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছবে থ্রু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং আপনি দেখেন বাংলাদেশে আজকে যে শীর্ষস্থানীয় পত্রিকা, তার যদি সোশ্যাল মিডিয়ায় কোনো এক্সিস্টেন্স না থাকে, দে ডোন্ট এক্সিস্ট, সিম্পলি লোকে তাদেরকে খুঁজে পাবে না। সো আমার কাছে মনে হলো যে আমি যদি সাংবাদিকতা করি, আমি অন্য কারোর জন্য যেটা করে আমার শ্রম বা আমার আইডিয়াস আমি ব্যবহার করব, তো সেটা ওয়াই নট আই শুড ট্রাই ইন মাই ওন প্ল্যাটফর্ম, এটা ট্রাই করে দেখি। এবং আমার এক্ষেত্রে আরেকটা জিনিস মনে হয়েছে, এটাকে অনেকভাবে ব্যাখ্যা করবেন, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। আমার কাছে মনে হয় যে আমাদের জার্নালিজমে বা সোশ্যাল মিডিয়াতে যত বেশি প্রোফাইল বেসড জার্নালিস্ট আসবে, তত বেশি আমাদের এই যে গুজবের জায়গাটা কমে আসবে। যারা এখন সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করে সো কল্ড সাংবাদিক হিসেবে, কারণ হচ্ছে যে যারা ভালো সাংবাদিক মানে হইতে আছে, যারা কাজ করতে চায়, আমি হয়তো প্রফেশনালি আমার অত এক্সেলেন্স নাই, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি করতে পারবো যে ঠিক আছে, আমি যতটুকু করবো আমি তথ্যভিত্তিক কাজ করব। সংবাদপত্রে তো আরো একটা কথা থাকে যে প্রত্যেকটা সংবাদ সম্পাদিত সংবাদ হতে হবে, সেইখানে ব্যক্তিগত পর্যায়ে সম্পাদিত সংবাদ আসলে হয় আসলে না। এখন ওইটা হচ্ছে আপনার সেকেন্ড পেয়ার অফ আইজের কথা বলছেন। ধরেন আমি একটা জিনিস, একটা লেখা লিখলাম, এটার মধ্যে হয়তো আমার কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমি আপনাকে দিলাম, আপনি সেটা দেখলেন যে ঠিক আছে, সেটা হলো। এখন আমরা যেহেতু ধরেন 2 দশক 2.5 দশক ধরে টুকিটাকি সাংবাদিকতা করেছি, একটা এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড বা পলিসি তো আমাদের জানা আছে, বেসিক এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড। একেবারে খুব হাই এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড জানার দরকার নেই। সেটা কি ধরেন 5টা জিনিস যদি আমি কয়েকটা জিনিস আমি এনশোর করি যে ভাই আমি স্ল্যাং ইউজ করব না, আমি ফ্যাক্টের বাইরে কোনো কথা বলবো না, হ্যাঁ, আমি যা কিছু বলবো আমি সেখানে ধরেন এই যে মানে ধর্মীয় উন্মাদনা ছড়াবো না, এই বিষয়গুলোকে যদি আমি মেনে চলি, দ্যাটস ইট। আমার মনে হয় এইটাতেই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অনেকটা ক্লিন হবে। দ্যাট ওয়াজ মাই আইডিয়া। একই প্রশ্ন আমি রাহাত মিনহাজকেও করতে চাই। ভিউ বাণিজ্য, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, গুজব, প্রপাগান্ডা, এটিকে আপনার গবেষণার অংশে এসেছে কিনা? এটি আসলে কতটা ক্ষতি করছে সংবাদের বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে? 2 মিনিট সময় চেয়ে নিই। হ্যাঁ, আমি কথাটা শেষ করি। আমার একটা কথা একটু অর্ধেক বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে দেখেন, এই সরকারের সময়ে এই সরকারকেও নানাভাবে তুষ্ট করার জন্য অনেক ব্যক্তি চেষ্টা করছেন। ওই যে আমি বলছিলাম যে জাইমার বই পড়া লিখছেন, এই একই ব্যক্তি 5 বছর পরে 10 বছর পর লিখতে পারেন আপার ফেরত আসা। তো এই জিনিসগুলোকে পাত্তা না দেয়া, এই সরকার যাতে এই জিনিসগুলোকে এন্টারটেইন না করে, এই অনুরোধটা আমার রইল। আমি আপনার প্রসঙ্গে আসছি, তার আগে আমি একটা কথা বলে রাখি আপনাকে। দেখেন, আমি একজন একাডেমিক হিসেবে আমার কাছে এটা বলা খুব প্রয়োজন যে বর্তমানে বাংলাদেশে 5 জন সাংবাদিক, যারা প্রফেশনাল সাংবাদিক ছিলেন, যারা আসলে মিথ্যা মামলায় কারাগারে বন্দী আছেন। তাদের বিরুদ্ধে আপনার অন্য অভিযোগ থাকতে পারে, তারা ক্ষমতার অপব্যবহার করতে পারেন, তারা নানা ক্ষেত্রে অন্য ধরনের অন্যায় করতে পারেন, আপনি তাদেরকে বিচার করেন, কিন্তু এই মামলা যে হত্যা মামলা যে মিথ্যা, এটা একটা বাচ্চা ছেলেও জানে। তো এই মামলার কার্যক্রম যথাযথ শুরু হওয়া উচিত, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মানুষগুলো জামিন পাওয়ার অধিকার রাখে।
তো তাদেরকে জামিনে মুক্ত দেয়া এবং বিচার প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনা করা, এটা করাটা খুব প্রয়োজন বলে মনে করি। আমি জাস্ট একটা মন্তব্য করতে চাই। আপনারা দুজন প্রফেসর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতার পরিবেশ নিয়ে আলাপ করছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। দেখুন, শেখ হাসিনার কর্তৃত্বপরায়ণ শাসনের সময়ে স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টরের একটা সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার কণ্ঠকে রোধ করা হয়েছিল, সাংবাদিকতাকে চেপে ধরা হয়েছিল। আর সেটা 5 আগস্টের পরে ইউনূস সাহেবের সময় যে আপনার সরকারটা পরিচালিত হয়েছে 18 মাস, এই সময়ে মিডিয়াতে ছিল হচ্ছে ভয়ঙ্কর রকম মব ভায়োলেন্স, যার মাধ্যমে বহু সাংবাদিক চাকরি হারিয়েছেন, বহু সাংবাদিক আপনার মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, এবং বাংলাদেশের মিডিয়া জগতের উপরে, মিডিয়া ল্যান্ডস্কেপের উপরে এই মব ভায়োলেন্সের আপনার প্রভাবটা ভয়ঙ্করভাবে জেঁকে বসেছিল, যেটা এখন একটু আস্তে আস্তে রিলিজ হচ্ছে বলে আমি মনে করি। তারই একটা অংশ হিসেবে হয়তো সাংবাদিক আনিস আলমগীর ভাই আজকে আপনার আমার সাথে বসে কথা বলছেন, তিনি জামিনে মুক্ত হয়েছেন, আমি সরকারকে ধন্যবাদ জানাই। আর শেষ যে প্রসঙ্গে আপনি আসলেন, আমি এই প্রসঙ্গে আসার আগে জনাব আকবর ভাইয়ের কথা আমি বলি। আকবর ভাই একজন পেশাদার সাংবাদিক, তিনি বিবিসিতে সাংবাদিকতা করেছেন, তার আমরা সাংবাদিকতা শুনেছি, মানে রেডিওতে শুনেছি, আপনার ব্রডকাস্ট মিডিয়াতে সাংবাদিকতা দেখেছি। হ্যাঁ, তিনি এখন ব্যক্তিগতভাবে প্ল্যাটফর্ম করে সাংবাদিকতার যে চর্চাটা শুরু করতে চাচ্ছেন, আমি এটাকে ইতিবাচকভাবে বলতে চাই। কারণ খুব সহজ কথা, বর্তমান যে মিডিয়া মার্কেট গ্লোবালি, এই মিডিয়া মার্কেটকে যদি আপনি ভাগ করেন, এর 50% রেভিনিউ, আমি আবারও বলছি 50% revenue is now shared with Meta, Alphabet and Amazon. তার মানে হচ্ছে আপনার মিডিয়া মার্কেটের যে হচ্ছে রেভিনিউ ফ্লো, সেটা আপনার কাছে নেই, সেটা চলে গেছে আপনার অনলাইন প্ল্যাটফর্মে। একদম লাস্ট কথায় আপনি বলছিলেন ফেক নিউজের কথা, ভুয়া খবরের কথা, প্রপাগান্ডার কথা। দেখেন, এই জগৎ, যে জগৎটাকে আমরা ইনফোডেমিক ওয়ার্ল্ড বলছি একাডেমিক ভাষায়, এই জগৎ থেকে আসলে মুক্তি পাওয়াটা খুব একটা সহজ না। আর বাংলাদেশের মতো যে দেশ, যেখানে আপনার লিটারেসি এবং মিডিয়া লিটারেসি সো লো, সেখানে মানুষকে আপনার বহু কিছু থেকে মুক্ত রাখা, বহু কিছু থেকে প্রভাবিত হতে না দেয়া, এটা খুব কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। এবং সেজন্যই আপনি দেখবেন এই কঠিন কাজ হওয়ার কারণেই বর্তমানে বাংলাদেশে কিছু ইউটিউবার আছেন, যাদেরকে আমি বহু নামে আপনার আখ্যায়িত করে, আমি তাদেরকে হার্ডলাইনার্স বলি। তারা ঘৃণাও ছড়ায়, হার্ডলাইন পদ্ধতিতে তারা নানা কিছু আপনার উস্কানি ছড়ায়। দেখবেন তারাই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়, তাদের কন্টেন্টে কোটি কোটি মানুষ দেখছেন। ধন্যবাদ রাহাত মিনাজ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা একটু আজকে বিভিন্ন পত্রপত্রিকার যে প্রধান শিরোনামগুলো আছে সেগুলো একটু দেখে নিতে চাই। প্রথম আলোর প্রধান শিরোনাম যেটি বলছে, এমন অবস্থা, কাউকে জামিন দেবেন কিনা তা বিচারককে 10 বার ভাবতে হয়, সারা হোসেন। এটি আজকে সারা হোসেনের মন্তব্য। একই সঙ্গে অন্য আরেকটি খবর আছে, শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের 49 জন এমপি। মূলত একজন আইনি জটিলতার কারণে আজকে শপথ নিতে পারেননি। এর বাইরে যদি খবরটি দেখি, সমকালের প্রধান খবর কি? সমকালের প্রধান খবর, গাজার ধ্বংসস্তূপে আটকা আছে 8000-এর বেশি মরদেহ, শপথ নিলেন। একই সংবাদ, ডিসি। এটি বিষয়টি নিয়ে আলোচনা করবার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আমরা আলোচনা করতে পারছি না। ডিসি সম্মেলনকে কেন্দ্র করে আজকে প্রধানমন্ত্রী ডিসিদের যে বক্তব্য দিয়েছেন, এটি একটি আনুষ্ঠানিকতার মতো মনে হয়েছে, যে প্রতি বছর ডিসি সম্মেলন হবে এবং সেখানে ডিসিদের নানা ধরনের নির্দেশনা দিবেন, তাদের কাছে প্রত্যাশা করবেন, কিন্তু ফলাফল কতটুকু আসে সেটি একটি আলোচনার বিষয় ছিল। যদিও আমরা এই আলোচনাটি করতে পারিনি আজকে, পরে যুগান্তরে একটু যেতে চাই। একই খবর, সংরক্ষিত নারী আসনে যারা শপথ নিয়েছেন তাদের বিষয়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেননি, এটি রাষ্ট্রপতির একটি বক্তব্য এখানে কোট করা হয়েছে। এর পরের পত্রিকাতে যেতে চাই, বিবিসি বাংলাও কিন্তু একই খবরেই শিরোনাম করেছেন, 49 জন। এর বাইরে আলোচনায় শীর্ষ সন্ত্রাসীরা, নতুনরা কিভাবে এখন সন্ত্রাসে জড়াচ্ছে। আনিস ভাই, একদমই সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে নিয়ে যদি কথা বলি, যে আজকে বিএনপি, বিরোধী দলীয় জোট এবং একই সঙ্গে স্বতন্ত্র একজন সহ 49 জন শপথ নিয়েছেন। এই নারী সংরক্ষিত আসনের যারা সংসদ সদস্য, তাদের আসলে কাজ কি হয়? তারা স্বাভাবিক এমপিরা যা করছেন সেটাই করবেন, কিন্তু যেটা ক্ল্যাশ লেগে যায় তাদের আসন নিয়ে,
তাদের ওই এলাকা নিয়ে, যে এলাকায় প্রায় তিনটা এলাকার তিনটা কি আরো বেশি এলাকার আসন নিয়ে ইয়ে হয়, একজন, হ্যাঁ। তো সেই জায়গায় কাজ করতে গিয়ে ওনাদের সাথে ক্ল্যাশ হয় পুরুষ বা ওই এলাকার সত্যিকারের না মানে নির্বাচিত যে এমপি থাকেন তার সাথে। এটা একটা সমস্যা তৈরি হয়। কিন্তু তারপরও যেহেতু বাংলাদেশে ওমেনদের এমপ্লয়মেন্টের যে চিন্তা, সেখান থেকে আমরা সংরক্ষিত আসন 50টি করেছে। এখন তো আবার চিন্তা হচ্ছে যে সংরক্ষিত স্টাইলে আবার উচ্চ কক্ষ করার জন্য। আমি বলি যে উচ্চ কক্ষ করার দরকার নেই, কারণ আরও 50টা এরকম পুরুষ সংরক্ষিত করে দিলে বেটার। কারণ হচ্ছে যে আমাকে ব্যাখ্যা করতে দেন কেন, কারণ হচ্ছে যে অনেকেই যাদেরকে আমরা নিয়ে এই মানে আপার পার্লামেন্ট ইয়েতে নিয়ে যাদেরকে সমৃদ্ধ করতে চাই, কারণ এই স্কলারগুলো আমরা মানে অভাব বোধ করছি। তো সেই স্কলারগুলোকে রাজনৈতিক দলগুলো আরো তাদের অনেক মোটিভেটে কিছু নিয়ে যেতে বিষয় নিয়ে পারে। আলোচনার আলাপ করার বিষয় ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেই আলোচনা আজকে সুযোগ হচ্ছে না। আগামীতে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। এই ছিল আজকের নির্বাচিত খবরে। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে এবং নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।